বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ। উল্টো বৈধতা নিয়ে প্রশ্ন সাবেক উপদেষ্টার। আইসিসিতে রিপোর্ট পাঠাচ্ছে মন্ত্রণালয়। তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে। আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। ক্রিকেটের স্বার্থে দূরে রাখা উচিত সব ভেদাভেদ, মন্তব্য নবনিযুক্ত স্পিন বোলিং কোচ রফিকের। সাভারের বিকেএসপি পরিদর্শন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর, দিলেন আধুনিকায়নের প্রতিশ্রুতি। মেধাভিত্তিক দাবা খেলা চালুর পরামর্শ। এবং শুধু সাফে সীমাবদ্ধ থাকতে চান না সুলিভান ব্রাদার্স। দেশকে এশিয়ান কাপের মূল পর্বে নেওয়ার লক্ষ্য। সমর্থকদের টানে আবারও আসতে চান বাংলাদেশে। Fans are incredible. I've never lost in the Bangladesh jersey. I'm hoping that continues. অভিযুক্ত হিসেবে নয়, বিসিবি নির্বাচনে সংশ্লিষ্টতা থাকায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ডেকেছিল এনএসসির তদন্ত কমিটি। তবে কমিটির ডাকে তিনি সাড়া দেননি বলে জানান তদন্ত কমিটির প্রধান AKM আসাদুজ্জামান। তবে তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ার ব্যাখ্যায় আদালতে বিচারাধীন বিষয় নিয়ে তদন্ত করে আদালতের অবমাননা করা হচ্ছে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। এছাড়া বিসিবির গঠনতন্ত্র সংস্কার সহ বেশ কিছু সুপারিশ রেখে রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। নিরপেক্ষতা বজায় রেখে রিপোর্ট কাউকে অভিযুক্ত করা হয়নি বলেও জানান আসাদুজ্জামান। অনেক দিনের অপেক্ষা অবশেষে বিসিবির অনিয়ম নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে এনএসসিতে। নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দিলেন কমিটির সদস্যরা। বিসিবি নির্বাচনে সবচেয়ে আলোচিত নাম সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্লাব সংক্রান্ত জটিলতা কিংবা জেলা ও বিভাগীয় কাউন্সিলর নির্বাচন, ক্ষমতার অপব্যবহার করে অভিযোগ আছে প্রভাব বিস্তারের। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তার বক্তব্য শুনতে চেয়েছিল তদন্ত কমিটি, কিন্তু তাদের ডাকে সাড়া দেননি তিনি। ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন যাননি তার ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় মন্ত্রণালয় এই তদন্তের এখতিয়ার রাখে কিনা প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি আদালতে বিচারাধীন বিষয়টি তদন্ত করে আদালতকে অবমাননা করা হচ্ছে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। তবে বিসিবির কয়েকজন পরিচালক ও নির্বাচন কমিশনের সদস্যরাও সশরীরে হাজির হননি। লিখিত ব্যাখ্যা দিয়েছেন তারা। সেই তালিকায় আছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সম্বন্ধে যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা এখানে এসে অ্যাকুজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই। আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন 342-র মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি। কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেম ছিল না। প্রতিবেদন ঘিরে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেট আঙ্গনে। বিস্তারিত না জানালেও এনএসসিকে কিছু সুপারিশ দিয়েছে কমিটি। আমরা সুপারিশ করেছি কিছু, আপনারা দেখে নিন। সুপারিশ আমরা করেছি ইলেকশন সুন্দর করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুপারিশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে তদন্ত কমিটির প্রধান। শিগগিরই এ নিয়ে সিদ্ধান্ত জানাবে এনএসসি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে অনিয়মের তদন্ত কমিটির রিপোর্ট আমলে নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে বিসিবিতে হস্তক্ষেপ করা নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অভিযোগ উড়ে দিলেন আমিনুল হক। একের পর এক পরিচালকের পদত্যাগে যখন টালমাটাল আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড, ঠিক তখনই বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্ত রিপোর্ট জমা পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট আমলে নিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সঙ্গে সঙ্গে বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকেন আমিনুল হক। সেখানেই সিদ্ধান্ত আসে তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠানোর। তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে
এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। বিসিবির গেল নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আছে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। তদন্ত কমিটির ডাকে সাড়া না দিয়ে উল্টো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে বিসিবিতে হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছেন তিনি। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের করা অভিযোগ অনেকটা হেসেই উড়িয়ে দিয়েছেন আমিনুল হক। ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি, আমরা মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। ইতিমধ্যে তদন্ত আমাদের কাছে জমা হয়েছে। সো তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভিতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটিও আমি দেখেছি। সো এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে তারপরে আমি সিদ্ধান্তগুলো জানাবো আপনাদের। গেল বছর অক্টোবরে নির্বাচনে জয়ী হওয়ার পর বোর্ড গঠন করেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এখন পর্যন্ত 7 পরিচালক তার বোর্ড থেকে পদত্যাগ করেছেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। শুধু সাফে সীমাবদ্ধ থাকতে চায় না সুলিভান ব্রাদার্স। এই দুই ভাই বাংলাদেশকে নিয়ে যেতে চায় অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে। এদিকে বাংলাদেশের সমর্থকদের সেরা ফ্যান হিসেবে আখ্যায়িত করেছেন রোনান ও ডেকলান সুলিভান। সমর্থকদের টানে বারবার বাংলাদেশে ফিরে আসার কথা সময় সংবাদে জানিয়েছেন আলোচিত সুলিভান ব্রাদার্স। এই দেশে জন্ম হয়নি তাদের, বাংলাদেশের আলো বাতাসেও বেড়ে ওঠেননি তারা, তবুও এই লাল সবুজ পতাকার ওপর বিশেষ আবেগ কাজ করে আলোচিত সুলিভান ব্রাদার্সের। নানির সূত্রে বাংলাদেশি তারা, শেকড়ের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার এসেই মন জয় করে নিয়েছেন দেশের ফুটবল ভক্তদের। লাল সবুজদের হয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক সাফে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন রোনান ও ডেকলান সুলিভান। তবে তাদের লক্ষ্যটা আরও বড়। শুধু সাফেই সীমাবদ্ধ থাকতে চান না তারা, বাংলাদেশকে নিয়ে যেতে চান অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল মঞ্চে। আমি বাংলাদেশে এসেছি শুধুমাত্র জয়ের জন্য এবং সাফের শিরোপা দিয়ে যার শুরুটা হয়েছে। আমি এদেশের হয়ে আরো অনেক শিরোপা জিততে চাই। আপাতত আমার লক্ষ্য বাংলাদেশকে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যাওয়া। মালদ্বীপের পর বাংলাদেশে এসেও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সুলিভান ব্রাদার্স। বাংলাদেশের সমর্থকদের বিশ্বের সেরা ফ্যান হিসাবে আখ্যায়িত করেছেন রোনান সুলিভান। আর এই সমর্থকদের টানেই বারবার আসতে চান ডেকলান। এই সমর্থকদের জন্য বারবার আসতে চাই। তারা আমাকে অনেক অনুপ্রাণিত করে, সাহস যোগায়। তাদের জন্যই আমি খেলতে এসেছি। আপাতত বয়স ভিত্তিক দলের ডিউটি শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন দুই ভাই। তবে বাংলাদেশের ডাকে যে কোনো সময় সাড়া দিতে প্রস্তুত তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-20 দলের সাফ জয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। জাহেদি ভাই, আপনাকে স্বাগত আমাদের সেটে। আমরা সুলিভান ব্রাদার্সের কথা শুনছিলাম, কারণ মনে হয় এবারের সাফ চ্যাম্পিয়নশিপ যেটা আমরা জিতলাম আন্ডার-20, খুব আলোচিত দুই ফুটবলার এবং তাদের নিয়ে শুরুতে হচ্ছে খুবই অল্প সময়ের একটা সিনক্রোনাইজেশন একটা টাইম পেয়েছিলেন, তারপর দুর্দান্ত তারা করেছে। তাদের নিয়ে আসলে চ্যালেঞ্জটা কতটুকু ছিল, তাদের নিয়ে আসা টিমের সঙ্গে হচ্ছে অ্যাডজাস্ট করা? ওয়েল, তাদের নিয়ে আসার ক্ষেত্রে আমি বলবো যে এটা খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল বিকজ অফ সার্টেন ফর্মালিটিস। আচ্ছা, তো তাদের ডিউয়াল সিটিজেনশিপটা অ্যাপ্রুভ করা, পাসপোর্ট ইস্যু করা, এক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রেসিডেন্ট জনাব তাবিত আওয়াল উনি সাংঘাতিক উদ্যোগ নিয়েছিলেন এবং সেই সাথে আমাদের নিউ ইয়র্কে আমাদের যে কনসুলেট, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং পাসপোর্ট অফিসের কর্মকর্তাবৃন্দ, আমি বলবো এনারা 3টা অফিসই অত্যন্ত আন্তরিকতার সাথে অতি দ্রুত এই কাজগুলো সম্পূর্ণ করে দেন, যেটা তাদের সাফে অংশগ্রহণটাকে সহজ করে দেয়। আচ্ছা ভাই, জানতে চাচ্ছিলাম এই যে দায়িত্ব নেয়ার পর
ছেলেদের টিম প্রথমবারের মতো সম্ভবত আপনারা দায়িত্ব নেওয়ার পর ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করার পর এমন একটা কমিটিতে কাজ করেন, এই কাজটা অনেক চ্যালেঞ্জিং, কারণ কাজ শুরু করার পর রেজাল্ট পেতে সার্টিন একটা টাইম লাগে, সেই সময়টাই বোধহয় লাগলো, বাট দুর্দান্ত একটা টুর্নামেন্ট তারা পাস করেছে এবং বলা হচ্ছে যে এই টিমটাই হচ্ছে বাংলাদেশের ফিউচারটাকে লিড করবে। এই জায়গাটা হচ্ছে আসলে কতটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন বা কতটা উপভোগ করেন এই ডেভেলপমেন্ট কমিটিতে? আসলে কি যে আপনি যদি এজ গ্রুপ টিমগুলো দেখেন, আন্ডার 15 যেটা আছে সেটাকে ডেভেলপ করা হচ্ছে যাতে আগামীতে তারা আন্ডার 17 খেলবে। এখন যারা আন্ডার 17 তারা তৈরি হচ্ছে আন্ডার 19 নেক্সট আন্ডার 20 খেলার জন্য। আচ্ছা, আজকে যারা আন্ডার 20 চ্যাম্পিয়ন হয়ে আসলো, অবভিয়াসলি এদের অনেকেই আগামীতে জাতীয় টিমের জন্য ভালো কন্ট্রিবিউট করবে। আচ্ছা, আমি মনে করি যে ফুটবলকে আগামীতে এগিয়ে নিতে হলে আপনাকে এই পাইপলাইনটা ঠিক রাখতে হবে, ডেভেলপমেন্টের পাইপলাইনটাকে আরও এনরিচ করতে হবে। আর এবার যারা আসলো আমি বলবো দে আর অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন। এদের স্কিল এবং মোস্ট ইম্পর্টেন্টলি এদের কনফিডেন্স এবং টিম স্পিরিট, এই দুটা এলিমেন্ট এদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ভাইয়া এদের তো হচ্ছে ঢাকায় অ্যাকোমোডেশন করা অনেক বড় একটা প্রবলেম, আমরা জেনেছি। এই ক্যাম্পটা শুরু থেকে যশোরের শামসুল হুদা একাডেমিতে হয়েছে। এবার আপনি স্পেশালি আপনি দায়িত্বে আসার পর এই কাজটা বাফুফের জন্য সুবিধা হয়ে গেছে, নয়তো এলিট একাডেমি আমরা দেখেছি কমলাপুরে শুরু হয়েছে, নানা প্রতিবন্ধকতায় সেটা বন্ধ হয়ে গিয়েছে এবং সেখানকার পরিবেশও হচ্ছে আসলে সাপোর্ট করে না একটা একাডেমি চালানোর জন্য। আপনি এলেন, একটা আপনার কাছে একটা অপরচুনিটি ছিল শামসুল হুদা একাডেমিতে রেখে তাদের হচ্ছে একটা ক্যাম্পের ব্যবস্থা করা। আসলে এইবারের এই টিমটার এই সফলতার পেছনে আপনার এই ক্যাম্পটা হচ্ছে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? আসলে কি দেখেন, এবার টিমটা পাঠানোর আগে আমাদের একটা স্বল্পতাই ছিল, সেটা হলো প্রত্যেকটা টিমকে তো অন্তত 1-1.5 মাস ক্যাম্পে রেখে যদি তারা একসাথে খেলতে পারে তাহলে নিজেদের ভেতরে বোঝাপড়া, সমন্বয় এটাও গড়ে ওঠে। আচ্ছা, এইবার এই টিমে আমরা সেটা ওইভাবে করে উঠতে পারি নাই। আমরা 2 সপ্তাহ 15 দিন তাদেরকে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে তারা ক্যাম্প করেছিল, কিন্তু সেখানে আবার সকলেই ছিল না। সুলিভান ব্রাদার্স আসতে পারে নাই তখন। আচ্ছা, ঢাকার ক্লাবেরও 2-3 জন প্লেয়ার তারা লাস্টে যে জয়েন করে, হ্যাঁ, তো এরপরে যখন সব এলো ঢাকাতে রেখে তাদেরকে আমরা 2-3 দিনের বেশি ক্যাম্প করাইতে পারি নাই। অর্থাৎ তারা কিন্তু এই সেন্সে অনেক কম প্রস্তুতি নিয়ে তারা গিয়েছিল। আচ্ছা, এটা একটা সমস্যা ছিল। তো আবার আগামীতে এই টিমকে আবার এফসি কোয়ালিফাইং খেলতে হবে আপনার অগাস্টের 25 থেকে। তো ওই সময়টাও আমরা চেষ্টা করব, যেহেতু 25শে মে লিগগুলো শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্লাব থেকে প্লেয়াররা হয়তো রিলিজ করতে পারবে। তো আমরা আশা করছি যে এফসির আগে আমরা তাদেরকে 1-1.5 মাস কন্টিনিউয়াস ক্যাম্প করাতে পারবো। সেটা কি আবারও ওই শামসুল হুদা একাডেমিতেই? এটা ডিপেন্ড করবে। যদি আমরা ঢাকাতে মাঠ অর্থাৎ জাতীয় স্টেডিয়াম এবং থাকার সুব্যবস্থা করতে পারি তাহলে আন্ডার 20 টিমের জন্য আমি ঢাকাকেই প্রেফার করব। আচ্ছা, কারণ এখানে প্রচুর ক্লাবের সাথে সম্পৃক্ত আমাদের অ্যাথলেটরা থাকে, ফুটবলাররা থাকে, তো তাদের জন্য এখানে হলে সুবিধা হয়। আচ্ছা, যদি দেখি কোনো কারণে ঢাকাতে অসুবিধা হচ্ছে তাহলে আমার যশোর শামসুল হুদা একাডেমিতেও আপনার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে আমরা তাদেরকে ওখানে নিয়ে গিয়ে 1-1.5 মাসের ক্যাম্প করাতে পারবো। জাহিদ ভাই, এই ফুটবলারদের হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেসে রাখার জন্য একটা একাডেমিক প্রক্রিয়া, ফুল ফ্লেজড একাডেমি বলতে আমরা যেটা বোঝাই, এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু হচ্ছে আপনি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন, আপনার জন্য বলা যেতে পারে এটা একেবারে ম্যান্ডেটরি। কিন্তু আনফর্চুনেটলি আমরা এই স্ট্রাকচারটা ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে করতে পারছি না, যদিও আপনাদের প্ল্যান রয়েছে, বিভিন্ন সময়ে আপনি জিনিসটা শেয়ার করেছেন। এটা নিয়ে কি সরকারের সঙ্গে রিসেন্ট টাইমে কোনো রকমের কোনো আলোচনা হয়েছে কিনা, বা এটা নিয়ে আসলে আপনারা ফিউচারে কি ভাবছেন? না, সরকারের সাথে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে। আচ্ছা, আর একটা সুবিধা হলো যে বর্তমান সরকার, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীও সাংঘাতিক ক্রীড়া বৎসল এবং ক্রীড়ার প্রতি তিনি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। আমাদের চ্যাম্পিয়নশিপ পেনাল্টি শেষ হওয়ার 5 মিনিটের ভিতরেই তিনি অভিনন্দন জানিয়েছেন। ক্রীড়ামন্ত্রী তো সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তো ওনাদের এই যে পৃষ্ঠপোষকতার এটা আছে। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করছেন ঢাকার ভেতরে আমরা চেষ্টা করছি। আচ্ছা,
কিন্তু চেষ্টা করলে মাঠ কয়টা পাবো বলুন, আপনি মাঠ তো আমাদের তৈরি করতে লিমিটেড, পারবেন আমরা না জানি, এর হ্যাঁ, ভেতরে। আমাদের মাঠগুলো তো অ্যাকোমোডেশনটা হয়তো করা যায়, কিন্তু মাঠের একটা সংকট আছে। হ্যাঁ। আর আরেকটা জিনিস হলো যেটা ক্যাম্প করতে গেলে একটানা 1-1.5 মাস একটা রাখা এবং তাদের নিয়মিত প্রশিক্ষণে থাকা, এটা আমরা চেষ্টা করছি এটা কি করা যায়। আর পাশাপাশি আমাদের দেশের অন্যান্য স্থানে যে একাডেমিগুলো আছে যাদের মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার আছে, আচ্ছা, আমাদের একটা পরিকল্পনা হলো এইগুলোকে যতদূর সম্ভব ডেভেলপ করা, তাহলে আঞ্চলিক ফুটবলটা ডেভেলপ, ট্রেন আপ হতে পারে। হ্যাঁ, আর থার্ডলি যেটা হবে যে আমরা চেষ্টা করব এএফসি খেলার আগে তাদেরকে অন্তত 2টা দেশের বাইরে টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ করা হয়, তাদেরকে এনে অথবা আমাদের টিমকে পাঠিয়ে। তাহলে একটা অবশ্যই একটা প্রসেসের মধ্যে তারা চলে যাবে খুব দ্রুত, সেটা বলতে পারি। বাট আমি যদি ভুল না করি জাহিদি ভাই, গতবার বা গত বছর এই দলটা বা এই দলের কিছু সদস্য ছিল আন্ডার 19 যেই টিমটা ভারতের এগেনস্টে সাফ চ্যাম্পিয়নশিপে হেরে বাফুফেতে আসলো টাই ব্রেকারে, এই ঠিক একই ব্যবধানে। এবার আমরা 4-3 ব্যবধানে জিতেছি, সেটা 3-4 ব্যবধানে আমরা হেরে এসেছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, অনেক রাতেও আপনি ফুটবল ফেডারেশনে গিয়েছিলেন, তাদের জন্য গিফট নিয়ে গিয়েছিলেন এবং ফুটবলারদের অনুপ্রাণিত করেছিলেন যে খেলার মধ্যে হার জিত আসবে, কিন্তু আমরা অ্যাট দ্য এন্ড হয়তো জিতে যাব। ওই যে ফুটবলারদের ভেতরে যেই মন্ত্রণাটা দিয়েছিলেন, সেটাই কি হচ্ছে, সেটারই কি একটা আমরা ইতিবাচক রেজাল্ট এবার পেলাম কিনা? না, ওইটা তো খুব সামান্য বিষয় কারণ ছিল। তাদের বয়স খুব অল্প, তারা আসলে এই এনকারেজমেন্টটা হচ্ছে আমার মনে হয় তাদের ক্ষেত্রে টনিক আসলে কি হিসেবে জানেন, এই যুব তরুণ সম্প্রদায়টা, এদের সাথে এনগেজমেন্টটা ইম্পর্টেন্ট। আমি যেটা দেখলাম, আচ্ছা, এরা চায় আপনি তাদের সাথে থাকেন, আপনি তাদের পাশে থাকেন। তো সেটা আমরা ফুটবল ফেডারেশন থেকে ডেভেলপমেন্ট কমিটি, আমাদের এক্সিকিউটিভ কমিটি, আমরা সেটা দিতে পেরেছি। আচ্ছা, আমরা সার্বক্ষণিকভাবে তাদের খোঁজখবর নিচ্ছি, যাচ্ছি। লাইক ওই দিন মলদ্বীপে আপনার কানন ভাই, তারপরে হিলটন, ডেজি আপা, 3 জনে যাওয়ার কথা। আশিক সাইদ তো আগে গিয়েছিল, সে কয়েকদিন থেকে আবার চলে এসছে, কিন্তু ফ্লাইটে ওই দিন মাত্র একটা টিকিট ছিল। আচ্ছা, তা আমরা তখন ডেজি আপাকে পাঠিয়েছি, কিন্তু আগ্রহ ছিল কিন্তু এদের সকলের। আচ্ছা, তো এইভাবে যখন আবার টিম ঢাকায় এসছে, সবাই যাচ্ছে, হোটেলে থাকলে যে আবার দেখা করছে, তাহলে টিমগুলো ফিল করছে যে ফেডারেশনের কর্মকর্তা বৃন্দ, স্টার্টিং ফ্রম প্রেসিডেন্ট তাবিত আউল, ইসি মেম্বার্স, ডেভেলপমেন্ট কমিটি মেম্বার্স, অফ অ্যান্ড অন তারা তাদের সাথে ইন্টারাক্ট করছে, যাচ্ছে, দেখা করছে, খোঁজখবর নিচ্ছে, টেলিফোন করছে। এই এনগেজমেন্টটা আমার মনে হয় তাদেরকে একদিকে কনফিডেন্স দেয়, অন্যদিকে উৎসাহিত করে, এবং তারা জানে আমাদের একটা ভরসার স্থল আছে। আচ্ছা, তাদের জন্য খুব দ্রুততম সময়ে বিদেশি কোচ ম্যানেজ করা, কোচ নিয়ে একটু সমালোচনা হয়েছিল, সেটা হয়তো গণমাধ্যমের কিছু গণমাধ্যমের বোঝার ভুল ছিল বা একটা বিভ্রান্তি ছড়িয়েছিল, কিন্তু এই কোচ কিন্তু খুব অল্প সময়ে বাংলাদেশকে রেজাল্ট এনে দিয়েছে। কোচের সঙ্গে আমার মনে হয় আপনাদের সম্পর্কটাও এখন পর্যন্ত দীর্ঘায়িত হয়নি, বা হচ্ছে ছোট্ট একটা কন্ট্রাক্ট ছিল। এখন হচ্ছে আসলে আপনারা কি ভাবছেন? ইতোমধ্যেই প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, প্রেসিডেন্ট বলছে যে প্রত্যেকটা টিমের জন্য যেগুলো ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে রয়েছে তাদের জন্য আলাদা কোচিং স্টাফ থাকবে, ফিজিও থাকবে, ফুল ফ্লেজ যতটুকু হচ্ছে ফ্যাসিলিটিস দেওয়া যায় সমস্ত ফ্যাসিলিটি তাদের হচ্ছে করা হবে। এই জায়গাটা আসলে ইন ফিউচার, যেহেতু খুব বেশি সময় নেওয়া হচ্ছে আমাদের এএফসি এশিয়ান কাপের যে বাছাই, সেটার জন্য আমরা কোচিংয়ে স্ট্রাকচারটা এমন করতে চাচ্ছি, আমরা অন্তত 2 জন আন্তর্জাতিক মানের কোচ আমরা নিতে চাচ্ছি। আচ্ছা, একজন যাবেন জাতীয় টিমের জন্য, আচ্ছা, যেটা জনাব তাবিত আউল নিজে সুপারভিশন করছেন। আরেকজন নিব আমরা এজ গ্রুপ ফুটবলের জন্য, আন্ডার 20, আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15। আচ্ছা, তো এই 2 জন হেড কোচ আমরা নিব, এটা আন্তর্জাতিক মানের এবং মোস্ট লাইকলি দেশের বাইরে থেকে তারা সিলেক্টেড হবেন। আচ্ছা, এই প্রক্রিয়াটা অলরেডি আমরা শুরু করেছি। আন্ডার 23 কি জাতীয় দলের সঙ্গে টাই আপ হবে? আর এই আন্ডার 23 এবং জাতীয় দল এই দুটোই জনাব তাবিত আউল দেখেন, বিকজ দে হ্যাভ নাম্বার অফ প্লেয়ার্স ইন কমন। আচ্ছা, এটা উনি দেখছেন। আর আন্ডার 20 থেকে নিচেরটা আমাদের ডেভেলপমেন্ট কমিটিতে, বাট প্রেসিডেন্ট এবং এক্সকোর অন্যান্য সদস্য যারা, আপনি তো জানেন আমাদের এক্সকোতে অনেক প্রাক্তন খ্যাতিমান ফুটবলার রয়েছেন, তারাও সার্বক্ষণিকভাবে আমাদেরকে যোগাযোগ করেন। আর এদের সাথে থাকবেন আমাদের কোচবৃন্দ। আচ্ছা, লাইক আপনি ছোটনকে নিয়ে অনেকে বলেছে, ছোটনকে আমরা তো কেউ এক্সক্লুড করি নাই। ছোটন ইজ ভেরি মাচ উইথ আস, ইজ ভেরি মাচ উইথ ডেভেলপমেন্ট কমিটি, এবং সে এখানে কাজ করে যাচ্ছে আমাদের ডেভেলপমেন্ট কমিটির জন্য। আচ্ছা, ওরা সকলে থাকবে। শুধু আমরা ওপরে একটা আন্তর্জাতিক মানের একটা কোচকে আনছি, হি উইল বি লাইক অ্যান স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচটা তার কাছ থেকে আমরা নিব। এক্স্যাক্টলি। এইভাবে আমরা কোচিং টিমটা শুধু না,
তাদের সহকারী কোচ, ফিজিও, ভিডিও অ্যানালিস্ট, আপনার গোলকিপিং কোচ, এইভাবে একটা টিম আপ করার চেষ্টা করছি আমরা, বিকজ এই বছরে আমাদের 3টা ইভেন্ট ফেস করতে হবে। আচ্ছা, আপনার আন্ডার 17-এর 2টা সাফ এবং এফসি কোয়ালিফাই, হ্যাঁ, হুইচ ইজ ইন সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর। আর এই যে আন্ডার 20 যারা চ্যাম্পিয়ন হয়ে আসলো, এরা আবার এফসি কোয়ালিফাইং টুর্নামেন্টে যাবে অগস্টের 25 তারিখে। তো সুতরাং আমাদের সামনে এখন প্রচণ্ড কাজের চাপ। আচ্ছা, 3টে এরকম ইভেন্ট ম্যানেজ করা একটা, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেসপন্সিবিলিটি। এক্স্যাক্টলি জাহিদি ভাই, আমরা গতকাল পিটার মার্ক কক্সের কাছ থেকেও শুনছিলাম এবং ফুটবলারদের কাছ থেকেও শুনছিলাম যে আসলে তাদের টার্গেট এশিয়ান কাপে কোয়ালিফাই করা না, একটা সার্টেন টাইম পরে, এটা 2026, তারা অনেকেই বলছে যে 2034 সালে যেহেতু হচ্ছে বিশ্বকাপের পরিধি বাড়ছে, এই দলটাকে নিয়ে বা হচ্ছে আমাদের পাইপলাইনটাকে এতটা মজবুত করা যায় কিনা যে আমরা 2034 সালে ওয়ার্ল্ড কাপকে টার্গেট করতে পারি কিনা, এরকম কিছু কথাও গতকাল হয়েছে, স্বপ্ন আমরা দেখতে শুনেছি। আসলে বাফুফে কি সেই ভিশনটা সেট করেছে যে এরকম পাইপলাইনটা সমৃদ্ধ করে আমরা আসলে ওই দিকেই যেতে চাই? আমরা শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল যে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে একটা সার্টেন লেভেলে আমরা পৌঁছাবো। আচ্ছা, তো আগামীতে আমাদের 2টো এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ড রয়েছে, হ্যাঁ। আন্ডার 17, আন্ডার 20। আমরা আপ্রাণ চেষ্টা করবো এই দুটোতে কোয়ালিফাই করতে। দিস ইজ 2026। ওকে, তো 2026-এ যদি আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করে মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারি, আচ্ছা, তাহলে আমি ধরে নিতে পারি আগামী 6 থেকে 10 বছরের ভেতরে আমরা নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করব। এক্স্যাক্টলি, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়াটা পরের কথা, কিন্তু অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইং রাউন্ডে আমরা খেলতে পারবো। এটা আমার মনে হয় যেভাবে আমরা ডেভেলপমেন্ট প্ল্যানগুলোকে সাজিয়ে নিচ্ছি, ইফ থিংস গো অন ওয়েল, এবং যদি পৃষ্ঠপোষকরা এগিয়ে আসেন, স্পন্সর এগিয়ে আসেন, তাহলে আমরা পারবো। আর সব থেকে ইম্পর্টেন্ট, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের অন্যতম প্রেরণার উৎস হলেন আমাদের দর্শকবৃন্দ, আমাদের জনগণ। আচ্ছা, এই বাংলাদেশি দেশের ভেতরে থাক, আপনি কালকে অত রাত্রে আপনি দেখেন একদম কয়েক হাজার ওখানে চলে এসেছে। হ্যাঁ, মালদ্বীপ স্টেডিয়ামটা ছিল রিলেটিভলি ছোট, 5-5.5 হাজার ক্যাপাসিটি, মানে ওইখানে প্রত্যেকটা বাংলাদেশি টিকিটের জন্য ছুটে বেরিয়েছে। তো শেষে এমনও হয়েছে, এলওসি লোকাল অর্গানাইজিং কমিটিকে বলে আমরা 500-700 টিকিট বলে টুলে জোগাড় করে আমাদের প্রবাসীদের ভিতরে আমাদের ম্যানেজার সামিদ কাসেমকে বলেছি যে তুমি এগুলো নিয়ে ওদেরকে দাও। আচ্ছা, এই যে উৎসাহ, তারা যে এত উৎসাহ দেখায়, এটা আমাদের খেলোয়াড়কে, আমাদের টিমকে এবং আমাদের সংগঠককে সাংঘাতিকভাবে একটা কনফিডেন্স এবং ইন্সপিরেশন এনে দেয়। জাহিদি ভাই, একেবারে ছোট করে জানতে চাবো, সেটা হচ্ছে এইবারের ইনক্লুশন ছিল 3জন প্রবাসী ফুটবলার, যারা হচ্ছে একদম টিমের নিউক্লিয়াসের মতো কাজ করেছে। ইন ফিউচারে ডেভেলপমেন্ট প্রসেসে এই প্রবাসী ফুটবলারদের হচ্ছে আপনাদের মানে কার্যতালিকায় থাকবে কিনা ইনক্লুশনটা, একটু ছোট করে জানতে চাই আর কি। আমার কাছে ডেফিনেশনটা ডিফারেন্ট। আচ্ছা, আমি প্রবাসী ফুটবলার বলি না, দেশি ফুটবলারও বলি না। আমার কাছে সকলেই বাংলাদেশি ফুটবলার, কেউ বাংলাদেশে বসবাস করেন, কেউ বিদেশে বসবাস করেন। আচ্ছা, এবার আপনারা 3জনকে দেখেছেন, অলরেডি আমাদের এজ গ্রুপ ফুটবলের জন্য আরও 2-3 জন কমিউনিকেট করছেন, বাট ইট ডাজন্ট মিন যে আমাদের দেশে যারা বসবাস করছেন তারা কোনোভাবে অ্যাফেক্টেড হবেন। আচ্ছা, তবে আগামীতে টিমে আপনারা বাংলাদেশি ফুটবলার যারা বিদেশে বসবাস করেন আরও আপনি অনেককে পাবেন। জি, ধন্যবাদ জাহিদি ভাই আমাদের সঙ্গে এসে সময় দেওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি। আবারও স্বাগত খেলার সময়। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন করেছেন আমিনুল হক। এই সময় বিকেএসপিকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি। বিকেএসপিতে মেধাভিত্তিক দাবা খেলা চালুর পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দীর্ঘদিন পরে বিকেএসপিতে গিয়ে পুরনো মুখদের দেখে আবেগপ্রবণ হয়ে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিকেএসপি থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইসলাম। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনের আতুর ঘরে এসে পুরনো দিনে ফিরে গেলেন এক সময় বিকেএসপি দাপিয়ে বেড়ানো সাফজয়ী ফুটবলার। খেলোয়াড়ি জীবনের লম্বা একটা সময় এই জায়গাটাতেই কাটিয়েছেন আমিনুল হক।
বিকেএসপির জিমনেশিয়ামে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণার্থীদের জুডো, তাইকোয়ান্দো, কারাতে সহ বিভিন্ন শারীরিক কসরত সহ মোট 21টি ক্রীড়া বিভাগের ডিসপ্লে উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা দেন তিনি। বিভাগীয় শহর জেলা পর্যায়ের যে বিকেএসপিগুলো রয়েছে সেখানেও আমরা সমান সুযোগ সুবিধা বৃদ্ধি করার মাধ্যমে এই বছরের শেষ থেকেই ইনশাল্লাহ আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো সকল বিকেএসপি। বিকেএসপিতে পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় পরিচিত মুখ সাবেক অ্যাথলেট ও কোচ সুফিয়া খাতুনকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিকেএসপিতে মেধাভিত্তিক দাবা খেলা চালুর পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা একটি মেধাভিত্তিক খেলাকে ইনক্লুডিং করতে চাই, সেটি হচ্ছে কি দাবা। আমরা জাতীয় শিক্ষাক্রমে দাবাকে বাধ্যতামূলক করছি, আমাদের নতুন করে স্পোর্টসে দাবাকে বাধ্যতামূলক করছি এবং আগামী সেশন থেকে আমাদের এই বিকেএসপিতে দাবাকে ইনক্লুডিং করে আমরা আরও মেধাভিত্তিক ক্রিয়া ব্যবস্থাপনা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সুফিয়া আপা, আমরা যাকে ছোটবেলা থেকে আমি দেখেছি, যখন আমি বিকেএসপিতে ট্রেনিং করেছি তখন এই মানুষটি সব সময় তিনি কোন ইভেন্ট নিয়ে কাজ করেন সেটা তার কাছে মুখ্য ছিল না। তিনি ফুটবল, ক্রিকেট, সকল স্পোর্টসের সকলের সাথে তার সবসময় একটি যোগসূত্র ছিল, আন্তরিকতা ছিল। বিকেএসপিতে প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। শুধু পড়াশোনা করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হব না, আমরা একজন খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। 3 ভাগে ভাগ হয়ে আজ অনুশীলন করেছেন ক্রিকেটাররা। সকাল 10:30 থেকে মিরপুরের একাডেমি মাঠে ফিল সিমন্সের নেতৃত্বে শুরু হয় স্কিল ক্যাম্পের আনুষ্ঠানিকতা। সেখানে 2 নেটে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেন প্রথম গ্রুপের ক্রিকেটাররা। সন্টেইটের সঙ্গে নিচের লাইন লেংথ নিয়ে কাজ করেছেন তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব। ব্যাট হাতে দীর্ঘক্ষণ নিজেকে ঝালাই করেছেন নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার। নেট বোলারদের পাশাপাশি বোলিং মেশিনেও উইলোবাজি করেছেন তারা। পরে সেখানে যোগ দেন মেহেদি মিরাজ, মাহিদুল অঙ্কন এবং জাকের আলী অনিক। ব্যাট হাতে নিবিড় অনুশীলন করেন তারাও। এ সময় বেশ কিছু বিশেষায়িত শট প্র্যাকটিস করতে দেখা যায় তাদের। কিছুটা ইনজুরি থাকায় অন্য সবার সঙ্গে অনুশীলন করেননি তাহিদ হৃদয়। ছোয়ার নিয়ে আলাদা কাজ করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। একাডেমি মাঠে যখন সাদা বলের এই অনুশীলন চলছিল তখন লাল বলের প্র্যাকটিসে মমিনুল, সাদমানরা সময় কাটান ইনডোরের নেচে। সালাউদ্দিনের পর আশরাফুল, এবার রফিক। জাতীয় দলের আশেপাশে স্থানীয় কোচদের এই আধিক্য দেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নেবে। দীর্ঘ সময় এই সংস্কৃতি না থাকায় ক্রিকেট তার সঠিক পথ খুঁজে পায়নি বলে মন্তব্য করেছেন বিসিবির নবনিযুক্ত বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। বোর্ডের এই টানাপোড়েনের সময়ে যোগ দিলেও যেসব নিয়ে ভাবতে নারাজ তিনি। কথা একটাই, ক্রিকেটের স্বার্থে দূরে রাখা উচিত সব ভেদাভেদ। যদিও সাকিব আল হাসানের ফেরা নিয়ে তার চিন্তাটা আবার একটু ভিন্ন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের অবস্থা তথই বইচ, কিন্তু জাতীয় দলের পরিস্থিতি আবার এতটা খারাপ নয়। এক বিশ্বকাপ খেলতে না যাওয়া ছাড়া জাতীয় দল ইস্যুতে খুব বড় কোনো ব্লান্ডার করেনি বুলবুলের বোর্ড। বরং কোচিং প্যানেলে সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুলের অন্তর্ভুক্তি প্রশংসায় কুড়িয়েছে সমালোচকদের। এবার আরও একটা দারুণ কাজ করল বিসিবি। ক্রিকেট সমর্থকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করলো তারা, মোহাম্মদ রফিককে ক্রিকেট বোর্ডের কোচিং প্যানেলে যুক্ত করে। আইসিসি ট্রফি জয়ী ক্রিকেটারের জন্য যার রীতিমতো স্বপ্ন পূরণ। নতুন একটা অভিজ্ঞতা হবে। আগে যাই করেছি, দেখা যায় যে একটা নতুন ডিপার্টমেন্টে যাচ্ছি। আমি মনে করি নতুন করে আমরা আবার নতুন করে ক্রিকেটটা আরম্ভ করব। দেশি কোচদের সঙ্গে বিদেশিদের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যে সমস্যা নিয়ে কাজ করতে পারেন ক্রিকেটাররা। জাতীয় দলের পাশাপাশি পাইপলাইনের জন্য এটা আরও বড় বাস্তবতা। কিন্তু এরপরও দিনের পর দিন দেশি কোচদের অবমূল্যায়ন করে আসছিল বিগত বোর্ডগুলো। এবার রীতি বদলে দেশের ক্রিকেটটাও বদলে যাবে বলে বিশ্বাস রফিকের। ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেখেন এখন প্রত্যেকটা দেশের লোকাল কোচ দিয়ে কিন্তু কাজ করাচ্ছেন, যারা রিটায়ার্ড করেছে, লং সময় খেলেছে, তাদের যে অভিজ্ঞতাটা এটা কিন্তু শেয়ার করছে। এটা কিন্তু বাংলাদেশে আবার আরম্ভ করেছে। আগে যদি এটা যদি আরও 10 বছর আগে আরম্ভ হতো, দেখা যাচ্ছে যে ক্রিকেটটা দেখা যায় আরও
মোটামুটি একটা ভালো একটা গুছানো থাকতো। বিসিবির টানাপোড়েন এখন ওপেন সিক্রেট। জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর ঝুলছে বুলবুলের টিকে থাকা না থাকা। এই অবস্থায় বোর্ডের চাকরি পেলেও ভবিষ্যৎ নিয়ে কোনো আলাদা চিন্তা নেই রফিকের, বরং তার দাবি রাজনীতির বাইরে রাখা হোক ক্রিকেট মাঠকে। স্পোর্টসটা এরকম একটা জিনিস, এখানে আমি মনে করি যে এটা কোনো ভেদাভেদ থাকা দরকার নেই। এটা বাংলাদেশ টিম, এটা বাংলাদেশের আমরা 20 কোটি লোকের টিম, তো এটা নিরপেক্ষভাবে থাকা উচিত। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। ক্রিকেটের ভেতর বাইরে তার অনেক মিল মোহাম্মদ রফিকের সঙ্গে। অনুজকে বেশ ভালোবাসেন তিনি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাকিবের ফিরে আসাটাকে এতটা সহজ মনে করেন না রফিক। বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু কেউ না করে না, সবাই কিন্তু ওর সাথে একমত, বাট এখানে হলো রাজনীতিভাবে আসতে পারে। এখন রাজনীতি যারা আছে তারা কিভাবে দেখবে, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, লা লিগায় পিছিয়ে পড়েও অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে গেল ফুটবল ক্লাব বার্সেলোনা। 10 জনের রোজি ব্লাঙ্কোদের বিপক্ষে কাতালানদের জয় 2-1 গোলে। 2-এ থাকা রিয়ালের সঙ্গে ফ্লিকের দলের ব্যবধান 7 পয়েন্ট। এদিকে বুন্দেসলিগায় ফ্রেইবুর্গকে 3-2 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এদিন জার্মান লিগের প্রথম ক্লাব হিসেবে 28 ম্যাচে 100 গোলের রেকর্ড গড়ে বাভারিয়ানরা। মায়োরকার মাঠে রিয়ালের হারের পর থেকে বার্সেলোনা শিবিরে চাপা উত্তেজনা। শিরোপার স্বপ্নটা একটু একটু করে দৃঢ় হচ্ছে সমর্থকদের। লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাতে পারলেই ব্যবধান হবে 7 পয়েন্ট। সে লক্ষ্যেই রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে বার্সা। আন্তর্জাতিক বিরতির পর খেলতে নেমে ফুটবলাররাও ছিলেন দারুণ উজ্জীবিত। তবে ইনজুরির কারণে রাফিনিয়ার না থাকা বাড়তি চিন্তার কারণ ছিল কোচ হ্যান্সি ফ্লিকের। প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ হওয়ায় বাড়তি সতর্ক ছিলেন তিনি। 2 মিনিটে লিড নেয়ার সুযোগ এসেছিল কাতালানদের, তবে লামিনে ইয়ামালের চেষ্টা আলোর মুখ দেখেনি স্বাগতিক ডিফেন্ডারদের দৃঢ়তায়। 7 মিনিটে রাশফোর্ডের ফ্রি কিক রুখে দিয়ে ত্রাণকর্তা বনে যান অ্যাথলেটিকো গোলরক্ষক খুয়ান মুসো। তবে ছন্দে থাকা বার্সেলোনাকে হতাশ করে 39 মিনিটে লিড নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। গোল করেন জুলিয়ানো সিমিওনে। গুরুত্বপূর্ণ ম্যাচে বাবা কোচ দিয়াগো সিমিওনেকে আস্থার প্রতিদান দেন ছেলে। সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। 42 মিনিটে দানি ওলমোর পাসে গোল করে সমতা ফেরান ইংলিশ ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড। রাফিনিয়ার শূন্যতা একটুও টের পেতে দেননি তিনি। প্রথমার্ধের যোগ করার সময় বিপদ বাড়ে অ্যাথলেটিকোর। ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্সিভ মিডফিল্ডার নিকো গঞ্জালেস। 10 জনের দলে পরিণত হয় অ্যাথলেটিকো। দ্বিতীয়ার্ধে অ্যাথলেটিকোর ওপর চাপ আরও বাড়ায় বার্সা। 87 মিনিটে গোল করেন পোলিশ তারকা রবার্ট লেভানডস্কি। মাত্রই বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের প্লে অফে পোল্যান্ডকে 2026 বিশ্বকাপে তুলতে ব্যর্থ হয়েছেন তিনি। সে আক্ষেপ ভুলে বার্সেলোনাকে জয় উপহার দেন পোলিশ তারকা। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আবারও অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। এদিকে বুন্দেসলিগায় ফ্রেইবুর্গের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। আন্তর্জাতিক বিরতিতে ইনজুরিতে পড়া হ্যারি কেনকে ছাড়াই এদিন মাঠে নামতে হয় বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের। তাদের হতাশ করে 46 ও 71 মিনিটে 2 গোল করেন ফ্রেইবুর্গের জোহান মানজাবি ও লুকাস হোলের। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বায়ার্ন মিউনিখ। 81 ও যোগ করার সময় 2 গোল করেন টম বিশপ। এছাড়া একটি গোল করেন লিনার্ড কার্ল। তাতেই 3-2 গোলের জয় পায় বায়ার্ন। এদিন বুন্দেসলিগার প্রথম ক্লাব হিসেবে 28 ম্যাচে 100 গোলের রেকর্ড গড়ে তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। এফএ কাপের খবর, লিগ কাপের পর এবার এফএ কাপ থেকেও বিদায় আর্সেনালের। কোয়ার্টার ফাইনালে গানারদের স্বপ্ন ভাঙল সাউদাম্পটন। 2-1 গোলে হেরে সেমিফাইনালে ওঠা হলো না মিকেল আর্তেতার দলের। আরেক ম্যাচে পোর্টেবলকে 7-0 গোলে বিধ্বস্ত করে এফএ কাপের শীর্ষ 4 নিশ্চিত করেছে চেলসি। নানা প্রতিবন্ধকতার মাঝেও ব্লুদের এমন পারফরমেন্সে খুশি সমর্থকরা। মাত্র কদিন আগেই উঠতে থাকা আর্সেনালের কোয়াড্রুপল জয়ের স্বপ্ন বুনছিল সমর্থকরা। তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে লন্ডভন্ড গানারদের লিগ কাপ ও এফএ কাপ জয়ের স্বপ্ন। লিগ কাপে সিটির কাছে হতাশার গল্প লেখার পর এফএ কাপেও তাদের হৃদয় ভেঙেছে সাউদাম্পটন। জায়ান্ট কিলার হিসেবে বেশ সুখ্যাতি আছে তাদের, সেটা হারে হারে টের পেল মিকেল আর্তেতার দল। সেন্ট ম্যারি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই লাগাম টেনে রেখেছিল গানাররা। 64% বল ছিল আর্সেনালের দখলেই। তবে শুরুটাই লিড নেয় সাউদাম্পটন। 35 মিনিটে রস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। পিছিয়ে পড়া গানার শিবিরে স্বস্তি ফেরে 68 মিনিটে। গোল করেন ভিক্টর ইয়োকেরেস।
তবে 85 মিনিটে শিয়া চার্লস গোল করলে স্বপ্ন ভেঙে চুরমার হয় গানারদের। সেমিফাইনালে না উঠতে পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মিকেল আর্তেতার আর্সেনালকে। শীর্ষ 4-এ ওঠার উল্লাসে মাতে সাউদাম্পটন। আরেক ম্যাচে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল পোর্ট ভেলকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 4 হার। এর উপর আবার বিতর্কিত মন্তব্য করে নিষেধাজ্ঞায় আছেন এনজো ফার্নান্দেস। অভ্যন্তরীণ কোন্দলের পাশাপাশি 2024-25 মৌসুমে ইংলিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক লোকসানের রেকর্ডও গড়েছে চেলসি। ফুটবল এজেন্টদের পেছনে খরচের তালিকাতেও সবার ওপরে থাকার আক্ষেপের রেকর্ডটাও এখন তাদের দখলে। টালমাটাল অবস্থায় ব্লুজ। তবে কঠিন সময়েও এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ভিন্ন এক চেলসিকে পেল সমর্থকরা। স্ট্যামফোর্ড ব্রিজের শুরু থেকে আক্রমণাত্মক ছিল চেলসি। মাত্র 2 মিনিটেই পোর্ট ভেল কিছু বুঝে ওঠার আগেই গোলের খাতা খোলেন জোরেল হাতো। 25 মিনিটে ব্যবধান 2-0 করেন পেদ্রো। ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, উল্টো 43 মিনিটে আত্মঘাতী গোল করে বসেন গ্যাব্রিয়েল। হতাশায় ছন্ন ছাড়া হয়ে পড়ে পোর্ট ভেলের রক্ষণভাগ। দ্বিতীয়ার্ধে আরও এক খালি গোল করে চেলসি। ইনজুরি থেকে ফিরেই চমক দেখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও। চমৎকার এক গোলের পাশাপাশি এদিন অ্যাসিস্টও করেন তিনি। এছাড়াও একটি করে গোল করেছেন আদারো বায়ো, আন্দ্রে সান্তোস ও আলেহান্দ্রো গার্নাচো। তাতেই বড় জয়ের উৎসব করার পাশাপাশি সেমিফাইনালের টিকিট কাটে চেলসি। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।